ড্রপ হ্যাঁ, করে গেছে। হ্যাঁ, কোথাও যেন মনে হলো যে একটু নেটওয়ার্ক ড্রপ করেছিল মনে হচ্ছে। হুম হুম। কমপ্লিট এখন আবার নেটওয়ার্কটা রিস্টোর ব্যাক। হয়েছে মনে হয়, হ্যাঁ। হ্যাঁ, রাইট। আমরা এখন আবার ফিরে আসছি। আমরা মনে হলো যে স্বপন দাকে হয়তো আমরা মিস করছি এখানে। স্বপন আচ্ছা আমি দা নেই মানে, স্বপন দা, শুরু, হ্যাঁ, হ্যাঁ সুরজিৎ মানে ফিরে এসছে, রাইট, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হুম হুম। আচ্ছা আমি কোন জায়গাটায় ড্রপ করেছিলাম কি আপনি বলতে পারবেন রহমান ভাই? আপনি বলছিলেন এই যে খাবারের দাবারের ব্যাপারটা বলছিলেন, এবং হ্যাঁ, তারপরে আর একটা কানেক্টেড বলছিলেন, ওখানে কারেক্টেড, আমরা হ্যাঁ। ড্রপ করে জি। আচ্ছা, যেটা নারায়ণদা বললো যে আমাদের স্বপন এসছেন। স্বপন স্বপন দা দা এখনো এখনো আসেন নাই, হ্যাঁ জয়েন হ্যাঁ। করতে হুম, পারেননি মনে বেশ হচ্ছে। ফাইন। হুম। আচ্ছা আচ্ছা, আমরা হ্যাঁ তুমি সুরজিৎ দা আপনি সুরজিৎ বলেন। বলতে থাকো, অসুবিধা নেই, হ্যাঁ হুম। আচ্ছা, তো যেটা হচ্ছে যে ধরেন আমরা যেটা বাংলাদেশের, যেটা নারায়ণদা বললো যে কলকাতার পূজা থেকে বাংলাদেশের পূজাটা অনেক কানেক্টেড হয়, এবং দ্যাটস নট অনলি ফর দ্য পূজার তাৎপর্য, যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে অন্য ধর্মাবলম্বী ওনারাও আসেন, এসে আমাদের সাথে একইভাবে এই দুর্গা উৎসবে মেতে ওঠেন, এবং আমরা যে সবাইকে নিয়ে আনন্দ করতে পারছি সেটা অনেক বেশি কানেক্টেড বাংলাদেশে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে আমরা যেটা মিস করি, আমি পার্টিকুলারলি সিডনিতে থেকে, যে আমরা যখন দেবী দুর্গা, মা দুর্গাকে বিসর্জন দিতাম আমাদের ছোট শহরে ছোট নদীতে, আহ সেই সময়টা রাত্র 12টা 1টা 2টার সময় মাকে নিয়ে যেতাম আমরা সবাই ধরে, তারপর বিসর্জন দেওয়া, সেই জিনিসগুলোকে খুবই মিস করি। তো হয়তো কোনো এক সময় বাংলাদেশে ফিরে গেলে আবার এগুলি পাবো, সেভাবে আনন্দে মেতে উঠবো, সেই আশাই থাকি। আর সিডনিতে যেটা সবচেয়ে বেশি উপভোগ্য সেটা হচ্ছে যে আমার আসলে শেখাটা হচ্ছে যে নারায়ণ দাস, স্বপন দা ওনাদের কাছ থেকেই, এবং আরো অনেকেই আছে যারা ভলান্টারি কাজ করে। আমি বিএসপিসিতে জয়েন করি 2003 সালে, সেই থেকে আমি আসলে লজিস্টিক সাপোর্টে খুব কাজ করি। রমন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি হুম। লজিস্টিক সাপোর্ট গুলাতে খুব কাজ করি, এবং পার্টিকুলারলি বলতে গেলে যে ওই যে রান্নাটা হলো সেটা ঠিক সময়ে পরিবেশন করা, যে পূজার প্রসাদ গুলা ঠিক সময়ে দেওয়া। আর যখন দেখি যখন কোনো এল্ডারলি পিপুল আসছে আমাদের পূজায়, বা যারা আসছে প্রসাদ নিতে পারছে না এত ভিড়ের ভিতর, ওদেরকে একটু প্রসাদটা বেড়ে দেওয়া, লাঞ্চটা বেড়ে দেওয়া, এবং বাচ্চাদেরকে ভলান্টারি কাজে এঙ্গেজ করা, এই জিনিসগুলো আমাকে খুবই আনন্দ দেয়। এবং এটা যখন দেখি যে ওনাদের মুখে তৃপ্তির হাসি, সেটাতে আমি খুবই খুশি হই, এবং মনে হয় বারবার যেন এই কাজটাই করতে পারি। ধন্যবাদ রহমান ভাই। থ্যাংক ইউ সুরজিৎ দা। আমরা দেখতে পাচ্ছি স্বপন দাও আমাদের মাঝে চলে এসছে। স্বপন দা, আমাদের মনে হয় কোথাও এক জায়গায় মনে হয় নেটওয়ার্কে একটু ঝামেলা হচ্ছিল। যাই হোক, আহ, অনেক সুন্দরভাবে বললেন সুরজিৎ দা, এই জন্য ধন্যবাদ আপনাকে। এবার কিছু শুনতে চাই যে চ্যালেঞ্জের কথা, যে আপনারা তো অনেক কিছুই করার চেষ্টা করছেন সব সময়, অনেক কিছু চলছে একসাথে। তো কখনো কি এমন মনে হয় যে যেখানে আহ, আপনার আহ, মনে হয় যে এমন একটা সার্ভিস কেউ যদি বাইরের থেকে যদি করতো, বা এই কাজটা কেউ যদি দায়িত্ব নিয়ে করতো, তাহলে আমাদের উপর থেকে অনেকটা বোঝা কমতো, আমরা হয়তো অন্য দিকটাতে হয়তো আরো বেশি ফোকাস করতে পারতাম। এটা রহমান ভাই সরি, বা সম্বন্ধে আমি একটু মিনিট অ্যাড করে তারপর আপনাকে দিচ্ছি, এটা আপনি ভালো বলতে পারবেন। আর ধন্যবাদ রহমান ভাই এই কোশ্চেনটা আনার জন্য। বিএসপিসি একটা অথেন্টিক অর্গানাইজেশন ইন এ সেন্স, যে আমরা আউটসোর্সিংটা না পারতে নাই করি। মানে আমাদের হিস্ট্রিতে হয়তো এক দুইবার হয়তো আউটসোর্সিং কিছু কিছু আইটেম করা হয়েছিল। দ্য রিজন যে এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না তা না, রিজনটা হচ্ছে আমরা সবাইকে এঙ্গেজ করতে চাই। আপনি যদি আমার প্রথম কোশ্চেন অ্যান্সারে যান, বা যেটা আমরা ডিসকাস করেছিলাম, যে জি। মেলবন্ধন তৈরি করা, যে আসলে খাওয়ার স্বাদ কি হবে আউটসোর্স করলে, বা পরিমাণটা কি হবে, তার চেয়ে বরং যে সবাই যে এঙ্গেজ হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং এটার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে ডেকোরেশনটা অথেন্টিক ওয়েতে হয়েছিল, কালচারাল ভ্যালু ক্রিয়েট করেছিল, সেই জন্য আমাদেরকে রিকগনাইজ করেছে। সো বিএসপিসির একটা মূল ভাবনাই হচ্ছে সবাইকে এঙ্গেজ করো, সবাইকে নিয়ে কাজ করো, সবাইকে নিয়ে এগিয়ে চলো। আমি বাকিটা স্বপনদের কাছে চাচ্ছি। ধন্যবাদ। ওই সুরজিৎ যেটা বললেন সেই আঙ্গিকেই বলছি যে আসলে চ্যালেঞ্জ অনেক রকম, অনেক রকম আছে। আপনি ডিপেন্ড করে আপনি ওই যে মাইন্ডসেটের উপরে, এবং আপনার সংগঠনের মধ্যে বোঝাপড়াটা কি, আপনার প্রায়োরিটিটা কি। আম, আপনি চাইলে আপনি খাবার দাবার নিজেরা
আম, রান্না করতে পারেন, অথবা আপনি কন্ট্রাক্ট দিতে পারেন। আমাদের এখানে অনেকে কন্ট্রাক্ট দিচ্ছে, কারণ নিজেদের পক্ষে সম্ভব হচ্ছে না। অনেকে আগে করতেন, এখন বয়স হয়ে গেছে, অথবা ওই সময়ে আমাদের যিনি মূল রান্না করার রয়েছেন তিনি হয়তো কোনো কারণে দেশের বাইরে যাচ্ছেন। এই সমস্ত প্র্যাকটিক্যাল ব্যাপার সেখানে থাকে। আপনি চাইলে ডেকোরেশন নিজেরা করতে পারেন, চাইলে ডেকোরেশন আপনি বাড়ি থেকে নেবেন। বাড়ি থেকে নিতে হলে আপনাকে আম, একটা চ্যালেঞ্জ আসে যে এটা ফান্ডিং এর একটা ব্যাপার এসে যায়। আপনার কালচারাল সাইডে বলছি আমি, যে আমাদের এখানে অনেক সময় অনেকে নাটক করতে চায়, এই নাটিকা করতে চায়। এই নাটক নাটিকাকে ফুটিয়ে তোলার জন্যে তার যে স্টেজের যে আয়োজন, যেই সাজসজ্জা থেকে আনুষঙ্গিক বিষয়গুলো, এগুলো আমরা কত ইনোভেটিভ ওয়েতে যে আমরা এগুলো করে কোনো মতে একটা নাটক নামাইয়ে দিচ্ছি, এটা আপনি অবাক হয়ে যাবেন। অথচ আমাদের দেশে যদি হতো, সেখানে আমরা জানি কোথায় যেতে হবে, কি আমাদের সবকিছু হাতের কাছে রয়েছে, বা এটা আমরা আমাদের জন্য খুবই সহজ। এখানে বিষয়টা খুবই খুবই চ্যালেঞ্জিং, যেটা বললাম। আবার এগুলোকে ক্যারি করতে হবে। আপনি ইচ্ছা করলে ওই সমস্ত আবর্জনা যেখানে সেখানে আপনি ফেলে দিয়ে চলে যাবেন, সেটা আপনি করতে পারছেন না, কাউন্সিল আপনার জরিমানা করবে। অনেকগুলো ব্যাপার আসছি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, আপনার কালচারাল অনুষ্ঠান করছেন কি অন্যান্য করছেন, এই সাউন্ড সিস্টেমটা অপারেট করতে হবে। আপনার অডিও ভিজুয়ালের ব্যাপারটা আপনাকে করতে হবে। আপনি কি ইনহাউস এক্সপার্টিজ আছে, আপনার কি সে ভলান্টিয়ার রয়েছে? আর সেই ভলান্টিয়ার হয়তো অন্য একটা উনি হয়তো একটা অ্যাকাউন্টিং এর লোক, কিন্তু উনি সাউন্ড সিস্টেম অপারেট করতে হইলে হি অর শি হ্যাজ টু গেট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ, অ্যান্ড দেন এখানে একটা ডিভোশনের ব্যাপার আছে। তো এই যে চ্যালেঞ্জগুলো, এগুলো আমাদের অনেক রকম চ্যালেঞ্জ। সেই জন্য আমাদের প্রতি বছরই আমাদের নতুন নতুন পুজো হচ্ছে, নতুন সংগঠন আমাদের হচ্ছে। সেটি যেমন একটি ভালো দিক, তেমনি ভাবে আমরা কত স্মুথলি, কত স্মার্ট ওয়েতে, কত ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট ওয়েতে আমরা আমাদের অপারেশনগুলো করতে পারি, সেটি একটি চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ যেটা রয়েছে, সেটা হচ্ছে যে দূরদর্শিতা। আমরা কি বছরের পুজোটা অত্যন্ত আনন্দ করে, সুন্দর করে, অনেক টাকা পয়সা খরচা করে করব, নাকি একই সাথে আমি ভবিষ্যতের জন্য কোনো কিছু করা যায় কিনা, তার জন্য একটা অংশ আমি সেভ করতে পারি কিনা, বা সেটাকে একটা কনস্ট্রাকটিভ খাতে আমি সেটাকে আমি লাগাতে পারি কিনা, সেই দৃষ্টিভঙ্গিগুলো ভঙ্গির বিষয়গুলো রয়েছে। তো সেজন্য আমাদের মধ্যে চ্যালেঞ্জ আসলে বিভিন্ন রকম। থ্যাংক ইউ দাদা। অনেক সুন্দরভাবে বললেন যে চ্যালেঞ্জ তো থাকেই প্রত্যেকটা ইসে, এবং সেগুলো কিভাবে করছেন। সামহাও আমার ক্যামেরাটা মনে হচ্ছে যে কোনোভাবেই আমাকে স্ক্রিনে নিয়ে আসতে পারছে না, যার জন্য আমাকে শুধুই কথা বলতে হচ্ছে পিছন থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নারায়ণ দাদা, দাদা আপনি আমাদের নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এবং শুনতে পাচ্ছি, আমি শুধু আচ্ছা, দেখতে পাচ্ছি না আর কি। জি, এটা আফসোস। আচ্ছা, দাদা যদি একটু যদি পিছিয়ে যান, আপনি ক্যামেরার আপনার ফোকাস থেকে বেশ কাছে চলে এসছেন। হ্যাঁ, হুম হুম তো হুম। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এই অনুষ্ঠানের। তো খুবই ভালো লাগলো যে আপনারা যারা এই যে শেয়ার করলেন, ভিতরের যে অনেক ব্যাপকতা থাকে একটা ইভেন্ট আয়োজন করতে গেলে, বাট আমার মনে হয় না যে এত অল্প সময়ে সেটা এক্সপ্লেন করা সম্ভব। বাট যতটুকু আমাদেরকে বলেছেন, আমি আশা করি যে আমাদের যারা ভক্তকুল আছেন সিডনিতে, ওনারা হয়তো কিছুটা হলে হয়তো জানতে পারছেন যে একটা পুজো বা এই ধরনের আয়োজনের পিছনে কত ডেডিকেশন এবং কত প্ল্যানিংয়ের দরকার হয়। তো দাদা আপনাদের কাছে এটা জিজ্ঞেস করতে চাই যে এবার পুজোতে কোনো চমক থাকছে কিনা বিএসপিসির পক্ষ থেকে, এবং থাকলে সেটা কি, এটা একটু বলবেন। এবং এই যে পুজোতে আপনাদের যে এত আয়োজন, এত কিছু থাকে, আপনাদের এত ডেডিকেশন থাকে, এর পাশাপাশি আমি চিন্তা করি যে গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার থাকে। আমরা যারা ভক্তকুল যারা যাই পুজোতে বা পুজো মণ্ডপে যারা যাচ্ছি, আমাদেরও কিন্তু একটা দায়িত্ব কর্তব্য থাকে যে আমরা কি সেফটি বা কী ধরনের কাজগুলো করলে আপনাদের এই আয়োজনে সাহায্য হতে পারে। এরকম যদি কোনো টিপস বা যদি কোনো মানে অ্যাডভাইস যদি আপনারা যদি বলেন যারা ভক্তকুল আছেন তাদের উদ্দেশ্য, আমার মনে হয় যে এটা হয়তো একটু আমাদের সিডনিবাসীর জন্য কাজে লাগবে, যে আমাদের কি দায়িত্ব বা কেয়ার অফ ডিউটি আমাদের কি থাকা উচিত।
ধন্যবাদ রহমান ভাই, খুব সুন্দর কোশ্চেন। চমক যেহেতু থাকবেই, চমকটা সবার পরেই বলি। আর টিপস যেটা, সেটা না হয় স্বপনদা বলবে। তার আগে দুইটা জিনিস না বললে নাই হচ্ছে রহমান ভাই, সেটা হচ্ছে যে বিএসপিসি কিন্তু শুধু উম, যে পূজা সেলিব্রেশন করে সেটা না, বিএসপিসি আরো উইংস আছে, যেটা আপনারই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি গ্রেটার কমিউনিটিকে জানাতে পারি, তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকব। সেটা হচ্ছে যে বিএসপিসি একটা বাংলা স্কুল রান করে, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ। সেটা অনেক অনেক দিন যাবত রান করে, এবং এটা হিউজ কাজ। এটা নিয়ে আমি ডক্টর নারায়ণ দাস দাদাকে বলবো কিছু বলার জন্য। আরেকটা জিনিস যেটা স্বপনদা বলেছিল, যে সবার যদি একটা সামগ্রিকভাবে একটা জায়গা থাকতো, একটা জায়গায় পূজা পার্বণ সব করা যায়, সেটা নিয়েও আমাদের একটা উইংস আছে, যেটাকে সিপিসিএল বলে। সেটা নিয়ে যদি অল্প করে স্বপন দেওয়া বলে কিছুটা, নারায়ণ দেওয়া বলে, দেন আমরা চমক এবং টিপসটা বলে শেষ করব। ধন্যবাদ নারায়ণ দা। হ্যাঁ, থ্যাংক ইউ সুরজিৎ, থ্যাংক ইউ রহমান ভাই। আপনার আমি জানি না সময় কতটুকু আছে আমাদের। আমরা আমরা আর কোনো টাইম আরেকটু, লিমিট? হ্যাঁ, আমরা এই যে এই টপিকটা এবং কালচারাল এবং বাংলা স্কুলের এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো আপনি বলেন দাদা। হ্যাঁ, আমি বাংলা স্কুলটা নিয়ে একটু বলি। সিপিসিএল যেটা আছে সেটা স্বপন পালদা বলবেন। এটা সুরজিৎ বলছিল যে বাংলা স্কুল একটা ব্যাপক আমাদের একটা প্রোগ্রাম, দুটো প্রোগ্রাম বিএসপিসির আন্ডার আমরা চালাই। একটা হলো যে বিএসপিসি বাংলা স্কুল, আর একটা হলো সেন্টার ফর পূজা অ্যান্ড কালচার, যেটা সিপিসিএল আছে। তো এই বাংলা স্কুলটা আমরা 2003-তে শুরু করেছিলাম। আমাদের মেম্বারদের, ছোট ছোট সোনামণিরা, বাচ্চারা যারা স্কুল গোয়িং, তাদেরকে দিয়ে তখন থেকে এটা চলে এসছে। আমার পরিষ্কার মনে আছে প্রথম দিন আমরা অ্যারাউন্ড 100 স্টুডেন্ট আমাদের হয়েছিল প্রথম বছরে। তারপরে এটা বিভিন্ন ইয়েতে গিয়ে অনেক বাচ্চারা বড় হয়ে গেছে, স্কুলে চলে গেছে, হাই স্কুল থেকে ইউনিভার্সিটিতে চলে গেছে। এটা কোনো এক সময় সে 2010, 11, 12 এই 3টা বছর আমাদের এই ছাত্র সংখ্যা, স্কুলের ছাত্র সংখ্যা কম ছিল। এখন এই আজকে অনেকটা 22-23 বছর হলো এই স্কুলটা আমরা 2014-এ আমরা গভর্নমেন্টের কাছ থেকে একটা নিয়মিত স্কুলটা জন্য একটা ফান্ডিং পাই, পার ক্যাপিটা ফান্ডিং বলি। যতটা স্টুডেন্ট থাকে তার এগেনস্টে একটা মাথা পিছু একটা ফান্ড দেয় আমাদেরকে স্কুলটা চালানোর জন্য। তো এই বর্তমানে আমরা আমাদের প্রায় 50+ স্টুডেন্ট আছে। আমরা বেসিক্যালি বাংলা ল্যাঙ্গুয়েজ স্কুল ক্লাস হয় 2 ঘন্টা। দেন এর মধ্যে প্লাস আমাদের নাচের ক্লাস হয় বাংলা গানের সাথে, এবং বাংলা গান, গানেরও আমাদের টিচার আছে। তো সব মিলিয়ে আমাদের এখন 5জন টিচার আছেন, তারা এই ক্লাসগুলো নেন। এবং এটা আমাদের ব্ল্যাকটাউন বয়েজ স্কুলে আমরা চালাই। আমাদেরকে 4টা ক্লাসরুম স্কুল কর্তৃপক্ষ এটা বরাদ্দ করেছে আমাদের জন্য, প্রতি রোববারে 4:30 থেকে 6:30 অবধি। এবং এটার সবচেয়ে বড় জিনিস হলো যে এই শুধু বাংলা স্কুল যারা আসে, প্যারেন্টস এবং আমাদের যারা টিচার ইনভলভ আছে, এরা সবাই ভলেন্টিয়ার। আমরা হয়তো সামান্য পয়সা তাদেরকে দিই তাদের খরচা টরচার জন্য। আদারওয়াইজ সবাই কিন্তু ভলেন্টিয়ার হিসাবে কাজ করে। এবং এই আমাদের এই ছেলেমেয়েরা যারা এখানে পরে গান শিখে বা নাচ শিখে, এরা বিভিন্ন সংগঠনের সময়, বিশেষ করে বৈশাখী মেলা অথবা 21শে বই মেলাতে আমরা সক্রিয়ভাবে এরা অংশগ্রহণ করে কালচারাল প্রোগ্রামগুলোতে। এবং সবাই প্রশংসা এরা পেয়ে থাকে যে না, একটা বাংলা স্কুল ভালোভাবে চলছে। আমরা হ্যাপি যে আমাদের ছেলেমেয়েরা এবং আমাদের দ্বারা এটার সাথে জড়িত, বিশেষ করে শিক্ষক এবং যারা ইম্পর্টেন্টলি যাদের অভিভাবক, মা বাবারা, যে প্রত্যেকদিন বাচ্চাদেরকে স্কুল টাইমে নিয়ে আসেন এবং সারাক্ষণ 2 ঘন্টা বসে থাকে, আবার ওদেরকে নিয়ে যায়। তো এটা খুবই একটা মানে আপনি যদি কোনো সময় সুযোগ পান, কোনো রোববারে যদি আসেন, তাহলে দেখতে পাবেন যে সেখানে একটা মেলার মতো হয়ে যায়। হ্যাঁ, মানে ধরুন 50 জন বাচ্চার অ্যাটলিস্ট 25 থেকে 30 জন অভিভাবক আসেন, এবং তারা বিভিন্ন রকমের নিজেদের মধ্যে কথাবার্তা, বা সময়টা যে ভালো কাটে
আমি যখন কথা বলি যে কেমন আছেন বৌদি, তখন বলে না দাদা ভালোই আছি, আজকে কোনো কাজ নেই, বাংলা স্কুলে চলে আসলাম, গল্প করতেছি বান্ধবীদের সাথে। তো এই সময় কাটানোর একটা ব্যাপার মনে হয় এই যে অভিভাবকরা এখানে পান আর কি। সাথে সাথে তাদের বাংলা, তাদের ছেলেমেয়েরা বাংলা শিখে এবং বেশ ফ্লুয়েন্টলি এখানে এরা বাংলাতে কথা বলে বাচ্চারা, এবং আমাদের কবিতা বলেন, গান বলেন, নাচ বলেন, সব বাংলাতে হয় আর কি। তো এটা আমাদের আরো প্রোগ্রাম হয়তো আছে, আমরা আরো টিচার নিতে পারলে বেশ কিছু স্টুডেন্ট আমাদের ওয়েটিং লিস্টে আছে। এই প্রিন্সিপাল বলেছেন যে এবার আরো 8 থেকে 10 জন তাদের ইচ্ছা জানিয়েছেন বাংলা স্কুলে তাদের বাচ্চা পাঠাবে, আমরা কি এনরোলমেন্ট করতে পারবো কিনা। তো সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আমাদের রিসোর্স যদি অ্যাভেলেবেল থাকে হয়তো আমরা এই সংখ্যা আমরা ভাবছি যে হয়তো 70-80-তে চলে যাবে আর কি। তো এটুকু এই পর্যন্ত বাংলা স্কুল সম্বন্ধে, কারণ আমার মনে হয় স্বপন পালদা আবার আমাদের সিপিসিএল প্রোগ্রাম সম্বন্ধে একটু বলবেন। জি, Thank you. থ্যাংক ইউ দাদা। স্বপনদা আপনি বলুন। হ্যাঁ, এবং আমার পরে তো সুরজিৎ চমকের কথাটা বলবেন। তো নালন্দা যেটা বললেন, আমি শুধু একটা এমফাসিস দিব, সেটা হচ্ছে যে এই যে আমাদের বিএসপিসি বাংলা স্কুলের যেই যে অবদান, সেই অবদানের 2-3টা আমি উদাহরণ দিচ্ছি। আপনারা সিডনিতে জানবেন যে যে নীলাদ্রি চক্রবর্তী, ওর যে এখানে গানের অনুষ্ঠান, গানের তার যে অবদান, নীলাদ্রি চক্রবর্তী, হিমাদ্রি ওর ভাই, এরা এই বাংলা স্কুলেরই একটা অবদান। পারিবারিক তাদের ভূমিকা রয়েছে অবশ্যই, কিন্তু এই বাংলা স্কুলের একটা অবদান। আমাদের এখানে অন্তরা চৌধুরী বলে একজন, উনি এখন লন্ডনে থাকেন, এবং গত সপ্তাহে খবর পেলাম যে উনি লন্ডনে সেখানে সাউথ এশিয়ার যে প্রখ্যাত যে নাচের স্কুল, সেই নাচের স্কুলে উনি শিক্ষক হিসাবে সেখানে উনি নিয়োগ পেয়েছেন, এবং সিডনিতে উনি একটা নাচের স্কুল চালাতেন, অত্যন্ত অত্যন্ত এস্টাবলিশড নাচের স্কুল উনি চালাতেন। এই অন্তরা এই বাংলা স্কুলের প্রোডাক্ট, এবং ওই স্কুলে উনি শিক্ষক ছিলেন। তো এরকম অনেক উদাহরণ রয়েছে, এবং আপনি যদি আমাদের এই ছোট ছেলে মেয়েদের তাদের যদি অনুষ্ঠান আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন যে এরকম একটা জায়গায় তারা এত সুন্দর, এত ভালো, এত উন্নত মানের অনুষ্ঠান তারা উপস্থাপনা করছে। সত্যি এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। তো যে বিষয়টা বললেন যে আমাদের এখানে সেন্টার ফর পূজা অ্যান্ড কালচার লিমিটেড, অর্থাৎ পূজা ও সংস্কৃতি কেন্দ্র, যেটা আসলে চিন্তাভাবনা বিএসপিসি হওয়ার পর থেকেই, কিন্তু অফিসিয়ালি 2003-তে এটা রেজিস্টার্ড হয় অ্যাসিকে, এবং সেই থেকে এটি একটি সম্পূর্ণ কমিউনিটি বেসড একটা সংস্থা, একটা অর্গানাইজেশন হিসাবে এটির যাত্রা শুরু হয়, এবং এর যত রকম কর্মকাণ্ড থাকবে, এর সব কিছুর মালিক হবে কমিউনিটি। তো সেই হিসাবেই এর যাত্রার মধ্যে 2টো মূল উদ্দেশ্য। একটা হচ্ছে যে একটা কমিউনিটি সেন্টার, যেটা নারায়ণদা বললেন যে আমাদের এখানে যাতে করে আমরা ব্যাপক আকারে আমরা যাতে করে সবাই অংশগ্রহণ করতে পারে, সংস্কৃতির চর্চাটা, মননটা যেন হয়, এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিসেস, আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিস করবো, আমরা এখানে যোগা করব, মেডিটেশন করব, আমাদের মন, শরীর এবং এর যে সমন্বয়, সেই সমন্বয়ের জন্য আমাদের যাতে করে আমরা ভালো থাকতে পারি, সেই একটা পরিবেশ আমরা সেখানে সৃষ্টি করা যায় কিনা, এবং তার পাশাপাশি আমাদের মন্দির বা প্রার্থনার, উপাসনার একটা জায়গা। এই জন্য এই লক্ষ্য থেকে আমাদের এই সিপিসিএল এর কর্মকাণ্ড শুরু হয়, এবং আমরা এই সবার সহযোগিতার মাধ্যমে আমরা 2016 সালে আমরা একটা বাড়ি কিনতে সক্ষম হই ব্ল্যাকটাউনে। সেই বাড়িটাতে আমরা মন্দির করতে পারবো না, কাউন্সিল দিবে না, সেটা আমরা জানতাম, কিন্তু সেই বাড়িটা আমাদের অন্ততপক্ষে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমাদের একটা স্টেপিং স্টোন হিসাবে আমাদের সেটা কাজ করছে এখনো। এবং আপনি শুনে খুশি হবেন যে গত সপ্তাহে আমরা আরো বড় একটি জায়গা, প্রায় 4500 স্কোয়ার মিটারের একটা জায়গা ব্ল্যাকটাউন শহরের কেন্দ্রে, আমরা সেটি কেনার জন্য প্রাথমিক যে পর্যায় সেটা আমরা সম্পন্ন করেছি। এখন আমরা কমিউনিটির সবার সহযোগিতা নিয়ে, আবারও বলছি আমি, সবার সহযোগিতা নিয়ে আমরা এই জায়গাটা কেনা এবং সেই জায়গাটাতে একটা মন্দির
একটা কেন্দ্র, একটা সংস্কৃতি কেন্দ্র স্থাপনার জন্য আমরা সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনার মাধ্যমে আমরা সবাইকে বলবো যে আসুন আমরা এটার সাথে সমন্বয় হই এবং এটার মাধ্যমে আমাদের এই প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা স্থায়ী জায়গা আমরা করি। তো সেই উদ্যোগটা আমাদের চলছে। আমরা খুব শীঘ্রই সবার কাছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অন্যান্য যেভাবে পারে সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানাব। ধন্যবাদ দাদা। এইটা নিশ্চয়ই আপনি যে ইনফরমেশনটা দিলেন অনেকে হয়তো জানেন আমাদের কমিউনিটিতে, বাট দিস ইজ এ বিগ নিউজ। তো আমরা এই মুহূর্তে শুনলাম যে বিএসপিসি শুধু যে দুর্গাপূজা অনুষ্ঠানের আয়োজন করছে, শুধু তাই না, আপনাদের সার্থকতা প্রত্যেক অনুষ্ঠানের জন্য এবং এই যে সামাজিকভাবে যে আপনাদের যে কি বলবো শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, সব দিক থেকেই আপনারা সবাইকে সাহায্য বা সহযোগিতা করছেন এবং একটা সার্ভিস দিয়ে যাচ্ছেন, যেটা বলা যায় যে নিঃসন্দেহে একটা নিরন্তর সার্ভিস এটা। তো অনেক ধন্যবাদ দাদা সব কিছু বলার জন্য, এবং অনেক কিছু আমরা যারা জানতাম না আজকে শুনলাম আপনাদের কাছ থেকে। আমরা নিশ্চয়ই সামনে অন্য কোনো একটা এপিসোড করব যেটাতে আপনাদের এই স্কুল এবং কালচারাল সাইডটা নিয়ে আরও ব্যাপকভাবে আমরা আরও জানতে পারি আপনাদের কাছ থেকে, সে আশাই করব। আমি আগে একটা প্রশ্ন করেছিলাম যে এই যে আমরা যারা ভক্তকুল যারা যাই দুর্গাপূজাতে বিভিন্ন মণ্ডপে, আমাদের কি দায়িত্ব বা কর্তব্য থাকা উচিত এবং কি করলে আসলে এরকম বড় একটা কাজের জন্য আপনাদেরও সুবিধা হবে, এটা একটা প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের সুরজিৎ দাদার কাছে যে চমকের যে ব্যাপারটা, এটা আমরা শেষেই রেখেছি। তো দাদা, কেউ যদি আপনারা বলতে চান যে ভক্ত হিসাবে আমাদের কি দায়িত্ব? হ্যাঁ, আমার মনে হয় ওই 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 জায়গাটা আমি একটু বলি, এরপরে হয়তো সুরজিৎ দা উনি যোগ করতে পারবেন। সেটি হচ্ছে যে যে আমাদের দায়িত্বটা কি। আসলে আমাদের এখানে সবারই দায়িত্ব রয়েছে। যেই দুর্গা পূজা বা অন্যান্য এই ধরনের আয়োজন করি না কেন, আমি সেটার আয়োজকই হই অথবা আমি সেটার যে কোনোভাবে অংশগ্রহণ করি, আই শুড কনসিডার দ্যাট দিস ইজ অলসো পার্ট অফ মি, আই এম পার্ট অফ দিস থিং। সেই জিনিসটা যদি আমরা ভাবি, তাহলে পরে অনেকগুলো জিনিস সহজ হয়ে যায়। আপনি মানে একটু খোলাখুলি বলছি যে আপনি যাচ্ছেন, আপনার খাওয়া হয়ে গেল, আপনি ময়লাটা কোথায় ফেলছেন, আপনি বসে আছেন, আপনি চা খাচ্ছেন, আপনি চায়ের কাপটা চেয়ারের নিচে রাখলেন, আপনি অর্ধেক শেষ করে রাখলেন, এই চার কাপটা বাকি ফ্লোরে পড়ে গেল, আপনি এটাকে কাউকে কাউকে যে ডাকবেন যে ড্র দ্য অ্যাটেনশন অফ এ ভলান্টিয়ার টু মপ ইট অ্যান্ড দেন ক্লিন ইট, সেই কাজটাও আপনি করার আপনি সো এটি আমরা সবাই যদি সবার অংশটা আমরা করি, আমার মনে হয় ইট ক্যান বি এ মাচ বেটার প্লেস, মাচ বেটার ইভেন্ট, মাচ ইজিয়ার অ্যান্ড স্মুথার থিংস। কাউন্সিলের অনেক রকম অব্লিগেশন এবং রেগুলেশন, টাইটনেস দিন দিন বাড়ছে। আমাদের দিনের পর দিন ভর্তি হয়ে যাচ্ছে গার্বেজে। এই গার্বেজটাকে আমরা কিভাবে একটা ম্যানেজ করতে পারি কিনা। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা একটা বছর আমরা চেষ্টা করেছিলাম এই যে খাবারের প্লেটগুলো, সেই প্লেটগুলোকে আমি দলামশা করে আমি যদি বেরিয়ে না ফেলে আমি যদি স্ট্যাক করি, তাহলে পরে আমার নাম্বার অফ বিনস 1/10 হয়ে যায়। 1/10। আমার যে কাপগুলো, সেই কাপগুলো আমি একটার মধ্যে একটা যদি স্ট্যাক করে দেই, আমার বিনের সংখ্যা হয়ে যায় 1/10। আমরা 1-2 বার ট্রাই করেছিলাম, এরপরে নোবডি খেয়ে আসছে। সো সেজন্য আমরা সহযোগিতা চাই। আমরা মনে করি যে এখানে আসবেন, আপনারা নিজের মনে করে আসবেন, আমরা সবাইকে আমরা আমন্ত্রণ জানাই এবং আমরা সবাই যদি সহযোগিতা করি, আমার মনে হয় দিস থিংস ক্যান বি স্মুথার, বেটার, নিটার এবং মোর ইফেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ দাদা। এটা আপনি যেটা বললেন যে আসলে এটা আমাদের সকলেরই একটা দায়িত্ব যে এ ধরনের কাজগুলোতে, যেমন এই যে গ্রিন ইফেক্ট বললেন, যে সবাই স্টাক করে রাখলে অনর্থক এই যে জায়গাগুলো নিচ্ছে না, যাতে করে সব কিছু সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে হচ্ছে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো যদি প্রত্যেকেই যদি একটু একটু করে হেল্প করে, তাহলে আসলেই অনেক কিছু ইজি হয়ে যায়, প্রত্যেকের জন্য লোডটা কমে যায় ডেফিনেটলি। দাদা, সুরজিৎ দাদা, আপনাকে বলবো যদি চমকটা আমাদেরকে বলতে পারেন এবং
তার সাথে সাথে যদি বলতে পারেন যে ইনভাইটেশন যেটা আর কি আমরা বলি, যে কবে কোথায় ভেন্যুতে, কোন ভেন্যুতে হচ্ছে এক্সেট্রা, এই ইনফরমেশনগুলো যদি আমাদেরকে যদি দেন। ধন্যবাদ রহমান ভাই। আমি আসলে আপনার কোশ্চেনের সেকেন্ড পার্টটার অ্যান্সারটা দিয়ে শুরু করছি। আপনার অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র সিডনিবাসীকে আমাদের এই দুর্গাপূজায় আমন্ত্রণ রইল। আমরা করছি 27শে সেপ্টেম্বর শনিবার এবং 28শে সেপ্টেম্বর রবিবার 2 দিন সিডনির ওয়েন্টওয়ার্থভিল সাবারবের টু লেন স্ট্রিট রেডগাম ফাংশন সেন্টার। আপনারা সবাই আসবেন। আমাদের পূজা শুরু হবে সকাল 10টায় শনিবারে। তার আগে আমরা প্রিপারেশন নেব এবং এটা রবিবারে সন্ধ্যায় শেষ করব আমরা। আপনারা আসবেন, সবার সাথে আনন্দ করবেন এবং প্রসাদ নেবেন। আম, আমাদের লাঞ্চ ডিনারের ব্যবস্থা থাকবে, সেগুলিতে অবশ্যই অবশ্যই খেয়ে যাবেন। আপনারাও অবশ্যই রহমান ভাই, আপনি আপনার টিম সহ আসবেন এবং আমাদের পূজা উপভোগ করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ দাদা, আমরা অবশ্যই আসবো শারদীয় দুর্গাপূজাতে, এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা আবারও আপনাদের পক্ষ থেকে। দাদা, এই যে ধন্যবাদ। দ্বিতীয় পার্ট দিয়ে শুরু করলেন, এবার প্রথম পার্টটা বলুন, যেটার প্রথম জন্য পার্টটা আমরা আসলে অপেক্ষা চমকটা, করছি। হ্যাঁ চমক তো অবশ্যই থাকবে। ধরেন আমাদের যে খাওয়ার চমকটা কি থাকতে পারে, আমি যদি বাংলায় বলি রাঁধুনি, যিনি হয়তো ইঞ্জিনিয়ার উনি বাই প্রফেশন, বা আমরা রাঁধুনি বা পাকশি যাই বলি, এখনই ওনারা চিন্তা করছেন এটা কি বাসমতি চালের পোলাও দিবে নাকি বাসন্তী চালের পোলাও দিয়ে বাসন্তী পোলাও করবে। তো ওইটা জানার জন্য আপনাকে পূজায় আসতে হবে। অপশনটা একটু ভেঙে দিলাম, নাকি এটা সাদা ভাত হবে, জিরা রাইস যেটাকে বলি। তো এই তিনটা অপশনের ভিতর কোনটা হবে? আপনি কি বাসন্তী পোলাওটা চান, একটু ঘিয়ে ঘিয়ে গন্ধ থাকবে, পূজা পূজা আমেজ থাকবে? তাহলে চলে আসেন পূজায়। আরেকটা অবশ্যই। হচ্ছে অবশ্যই বড় চমক, কালচারাল প্রোগ্রাম আমাদের, যেটা স্বপন এবং নারায়ণদা বললো, আমরা বাংলা স্কুলে বাচ্চাদেরকে অ্যাটাচ করি, এঙ্গেজ করি। এখানে একটা গীতি আলোক্য হবে এবং সেখানে কার কি ভূমিকা থাকবে সেটা দেখার জন্য আপনাকে পূজায় আসতে হবে। হয়তো আমি আমার গৃহিণীকে, যাকে দেখছি আমার সহধর্মিণী ভাষায়, সে হয়তো দেখা যাবে ওইখানে একজন নায়িকা হিসেবে আবর্তিত হচ্ছে। তো আমার কাছেই চমক। স্বপনদা যার সাথে আছেন, ওই বৌদি হয়তো দেখা যাবে যে উনি একটা পার্ট করছেন। হ্যাঁ, তো এই চমকটা দেখার জন্য আপনারা আসবেন আমাদের পূজায়, উপভোগ করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ রহমান ভাই। থ্যাংক ইউ সো মাচ দাদা। এবং একটা জিনিসের জন্য তো আমি অবশ্যই পূজার ইসে যাই, সেটা হচ্ছে নারকেলের নাড়ু, যেটা পেলে মনে হয় যে ফিরে গিয়েছি আবার সেই পুরনো স্মৃতিতে। তো অনেক ভালো লাগলো দাদা আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের এই প্রত্যেক বছরে যে ব্যাপক আয়োজন, এটা নিরন্তর চলতে থাকুক, আমরাও আসতে থাকি, এবং সাথে সাথে আমরা এটাও মাথায় রাখি যে আমাদের দায়িত্ব কর্তব্যগুলো কি। 10টার মধ্যে যদি কোনো ভেন্যু যদি বন্ধ করা লাগে কাউন্সিলের অর্ডার অনুযায়ী, আমরা অবশ্যই 10টার আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। খাবার দাবার এগুলো খাওয়ার পরে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, এবং সকলে একই সাথে এই পূজার আমেজে এই মাস, মানে আর তো সময় নেই, 1 মাস 30 দিন হয়তো, 28শে সেপ্টেম্বর থেকে পূজা শুরু হচ্ছে। তো সবাইকে আবারও প্রতি বছরের মতন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতন এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার ওই ঢাকের কাঠিতে, ঢাকের তালে আর নাচে। এবং দাদা, আকর্ষণের মধ্যে বললেন যে কালচারাল থাকছে এবং খাবার দাবার থাকছে। তো এটা আপনাদের জন্য এখনও চমক হিসেবেই থাকলো, আপনারা খাবার দাবার এবং কালচারাল দুটো জিনিসই একসাথে উপভোগ করতে পারবেন বিএসপিসির পূজা মণ্ডপে। তো সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এবং যারা এই অনুষ্ঠানটি দেখবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা 360 সেন্টারের পক্ষ থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।